আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই আপন ভূমির আজকের পর্বে। এই পর্বে আমরা তুলে ধরার চেষ্টা করছি বাংলাদেশের বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে যারা নারী, সেই নারীদের ভূমির মালিকানা ব্যবস্থাপনা কি তা আমরা দেখার চেষ্টা করব। কেননা আমরা জানি মুসলিম মেয়েরা সম্পত্তির মালিকানা অর্জন করে থাকেন উত্তরাধিকার সূত্রে, কোরাই সূত্রে, বিভিন্নভাবে, এবং অন্য ধর্মের মানুষও তাই। কিন্তু দেখা যায় নারীরা ঠকছেন, তাদেরকে ঠকানো হচ্ছে। কোন কারণে ঠকানো হচ্ছে, এই কারণগুলো আজকে আমরা এই পর্বের মাধ্যমে শনাক্ত করার চেষ্টা করব। ঠিক একই সঙ্গে তা সমাধান কি উপায় আছে বা কোনো প্রস্তাব থাকলে তা দেওয়ার চেষ্টা করব এই পর্বে। আসুন অনুষ্ঠানের দিকে এগিয়ে যাই। ভূমি বাংলাদেশের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক কাঠামোর একটি কেন্দ্রীয় উপাদান। কৃষিনির্ভর অর্থনীতি, গ্রামীণ জীবিকা, উত্তরাধিকার প্রথা এবং সামাজিক ক্ষমতার ভারসাম্য সবকিছুতেই ভূমির প্রভাব গভীর। কিন্তু ভূমি সম্পত্তিতে নারীর অধিকার প্রয়োগের ক্ষেত্রে নানা আইনি, সামাজিক ও প্রাতিষ্ঠানিক প্রতিবন্ধকতা বিদ্যমান। সংবিধান নারী পুরুষ সমতার নিশ্চয়তা দিলেও বাস্তবে নারীর ভূমি মালিকানা সীমিত এবং ভূমি প্রশাসনে অব্যবস্থাপনা এই সমস্যাকে আরও জটিল করেছে। আইনি কাঠামো ও নারীর অধিকার। বাংলাদেশের সংবিধান অনুযায়ী নাগরিকদের সমান অধিকারের নিশ্চয়তা প্রদান করা হয়েছে। তবে উত্তরাধিকার আইন ধর্মভিত্তিক হওয়ায় নারীর ভূমি প্রাপ্তি সমান নয়। মুসলিম পারিবারিক আইনে নারী উত্তরাধিকারী হিসেবে পুরুষের অর্ধেক অংশ পান, যেমন কন্যা পুত্রের অর্ধেক অংশ। হিন্দু উত্তরাধিকার আইনে দীর্ঘদিন নারীর ভূমি অধিকারে বৈষম্য ছিল, যদিও বিচারিক ব্যাখ্যা ও কিছু সংস্কারের মাধ্যমে পরিস্থিতির আংশিক উন্নতি হয়েছে। খ্রিস্টান ও অন্যান্য সম্প্রদায়ের ক্ষেত্রেও পৃথক আইন প্রযোজ্য। আমরা জানি মুসলিম উত্তরাধিকার আইন কোরআন, সুন্নাহ, ইজমা ও কিয়াসের উপর প্রতিষ্ঠিত হয়ে থাকে। এই চার বিধান অনুযায়ী সম্পত্তির বন্টনকে ফারায়েজ বলা হয়। আমরা জানি যে মুসলমানদের ক্ষেত্রে মুসলিম উত্তরাধিকার আইন অনুযায়ী ভাইয়ের অর্ধেক পরিমাণ সম্পত্তি বোনেরা পেয়ে থাকে। কিন্তু আমাদের যে বর্তমান সমাজ ব্যবস্থা, আমরা সেখানে দেখে আসছি নারীরা অনেক ক্ষেত্রে অবহেলিত এবং বঞ্চিত। যদিও জানি যে আমরা ভাইয়ের অর্ধেক পরিমাণ অংশ বোনরা পেয়ে থাকে, কিন্তু বর্তমান সমাজে সেই অনুযায়ী কিন্তু বোনরা পাচ্ছে না, তারা প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছে। বর্তমান সমাজ ব্যবস্থা থেকে আমাদের পরিত্রাণের উপায় কি? প্রথমত আমাদের নিজেদের মধ্যে মন মানসিকতা পরিবর্তন করা। যতক্ষণ পর্যন্ত আমরা নিজেদের মেন্টালিটি চেঞ্জ করতে না পারছি, তারা কিন্তু অবহেলিতই থেকে যাচ্ছে। এখন কিন্তু আমাদের সমাজ ব্যবস্থায় ধ্যান ধারণা কি? বোনকে বিয়ে দিচ্ছি, বিয়ে দেওয়ার সময় কিছু পরিমাণ টাকা দিতে হচ্ছে, সেই জন্য তারা কি করে, বোনকে আর সম্পত্তি থেকে তারা বঞ্চিত করে নেয়। আইন অনুযায়ী কি, বোনকে অবশ্যই তার সমান অধিকার অর্ধেক, যে মানে আইনে যেটা বলা আছে, তাকে সে অংশীদার রাখতেই হবে এবং দিতেই হবে। প্রতিনিয়ত দলিল করতে যেয়ে আমরা দেখতে পাচ্ছি ভাই এসে বোনের অর্ধেক পরিমাণ সম্পত্তি সব বিক্রি করে দিচ্ছে। আমাদের তো বোঝার উপায় নেই যে তার বোন আছে কি নাই। সেক্ষেত্রে আমরা কি করে থাকি, রেজিস্ট্রির সময় তার আমরা ওয়ারিশন সনদ নিয়ে থাকি। কিন্তু ভাইরা আজকাল কি করছে, সব জায়গায় ছল চাতুরি, প্রতারণা, জাল জালিয়াতি। দেখা যাচ্ছে বোনের অংশ হাইড করে বোনকে উত্তরাধিকার বাদ দিয়ে তারা অংশীদার নামা নিয়ে আসে, অংশীদার সনদ নিয়ে আসে। সেক্ষেত্রে তো আমাদের করণীয় কিছু থাকে না। দেখা যায় যে তাদের ওই ওয়ারিশন সনদ দিয়ে আমাদেরকে দলিল করে দিতে হচ্ছে। সেক্ষেত্রে প্রতিটা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, ইউনিয়ন যারা চেয়ারম্যান আছেন, তারা যে ইউনিয়ন মানে সনদ দিয়ে থাকেন, সে সনদটাও যেন যথাযথ তারা যাচাই করে, চেয়ারম্যান মেম্বার যাচাই করে যেন ওয়ারিশন সনদটা দেয়। তারা যদি ঠিকমতো ওয়ারিশন সনদটা দিয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা বোনদের অংশ রেজিস্ট্রি করার সময় আমি আমার নিজ অবস্থান থেকে বোনের অংশ বাদ দিয়ে কিন্তু আমরা রেজিস্ট্রিটা করে দিব। কিন্তু আমরা যদি ওয়ারিশন সনদ যথাযথ পাই, আমরা ঠিক করে দিব। কিন্তু যে ক্ষেত্রে না পেলে তো আমাদের করণীয় কিছু থাকে না। আবার খারিজের সময় বলছি, এসিলেনরা যখন খারিজ, সেই ক্ষেত্রেও কিন্তু মূল হচ্ছে ওয়ারিশন সনদটা। চেয়ারম্যানরা যদি যাচাই করে, যাচাই বাছাই পূর্বক মেম্বারের দ্বারা ওয়ারিশন সনদ সঠিকভাবে ডেলিভারি দিয়ে থাকে, সেক্ষেত্রে খারিজও সঠিকভাবে হয়ে থাকে। সব ওয়ারিশকে রেখে কিন্তু খারিজ করা যায়। সেক্ষেত্রে আমাদের রেজিস্ট্রি করতে কোনো আর বাধা থাকে না। সে তো সর্বসাকুল্যে বলতে মানুষের মন মানসিকতার পরিবর্তন করতে হবে, আমাদেরকে সচেতন করতে হবে। ওইটা ভাবার অবকাশ নাই যে বোনদেরকে আমরা আইন থেকে বাদ দিতে পারি না, তাহলে মন থেকে কেন বাদ দিব? তাই না? মন থেকে বাদ দিলেও আইন থেকে তো তারা বাদ দিতে পারবে না। ভূমি নিবন্ধন ও রেকর্ড ব্যবস্থাপনা পরিচালিত হয় ভূমি মন্ত্রণালয়ের অধীনে। এছাড়া নামজারি, মিউটেশন, রেকর্ড সংশোধন ও খতিয়ান প্রণয়ন প্রক্রিয়ায় স্থানীয় ভূমি অফিসের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
কিন্তু আইনি অধিকার থাকা সত্ত্বেও নারীরা সামাজিক চাপ, অজ্ঞতা এবং প্রশাসনিক জটিলতার কারণে তাদের প্রাপ্ত সম্পত্তি ভোগ দখলে নিতে পারেন না। ভাই বোনের মধ্যে এই ভূমি ব্যাপার নিয়ে মানে দ্বন্দ্বটা চরমে পৌঁছে যায়, কেন তাদের ভাইরা তাদের বোনদের ন্যায্য হিস্সা দিতে রাজি হয় না। এই জন্যই ভাই বোনের মধ্যে চরম বিবাদ ও বিদ্বেষ সৃষ্টি হয়। ভূমির আর একটা কারণ হলো যে কাগজপত্র একজনেই কুক্ষিগত করিয়া রাখতে চায়, সুন্দর কাগজপত্র ভাই ব্রাদের দেয় না, উনি এই মানে ঠগাইয়া ভূমি বন্টন মানে ভোগ্য দখল করতে চায়। এই সমস্ত কারণের জন্য ভূমির বিরোধ চরমে পৌঁছে এবং পারিবারিক দ্বন্দ্ব কলহ যা শীর্ষে পৌঁছে যায়। বাস্তব চিত্র নারীর ভূমি মালিকানার সীমাবদ্ধতা। বাংলাদেশে নারীর নামে নিবন্ধিত জমির পরিমাণ তুলনামূলকভাবে কম। এর পেছনে কয়েকটি কারণ কাজ করে। 1. সামাজিক রীতি ও পিতৃতান্ত্রিক কাঠামো। অধিকাংশ ক্ষেত্রে নারীরা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমি ভাইদের নামে লিখে দেন বা দাবি তোলেন না। 2. আইনি সচেতনতার অভাব। অনেক নারী তাদের উত্তরাধিকার বা সম্পত্তির অধিকার সম্পর্কে অবগত নন। 3. প্রশাসনিক জটিলতা। ভূমি রেকর্ড সংশোধন, মিউটেশন ও নিবন্ধন প্রক্রিয়া সময় সাপেক্ষ ও ব্যয়বহুল। 4. পারিবারিক ও সামাজিক চাপ। সম্পত্তি দাবি করলে পারিবারিক সম্পর্ক নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। ফলে নারীরা অর্থনৈতিকভাবে নির্ভরশীল থেকে যান এবং সম্পত্তির উপর তাদের কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয় না। 4. ভূমি খাতের অব্যবস্থাপনা। বাংলাদেশের ভূমি প্রশাসন ঐতিহাসিকভাবে জটিল ও বহুস্তর বিশিষ্ট। এ খাতে প্রধান সমস্যাগুলো হল দ্বৈত রেকর্ড ও অসামঞ্জস্যতা, খতিয়ান, দাখিলা, পর্চা ও রেজিস্ট্রি নথির মধ্যে অসঙ্গতি, দুর্নীতি ও দালাল চক্র, ঘুষ, জাল দলিল এবং ভুয়া রেকর্ড তৈরির প্রবণতা, মামলার জট। ভূমি সংক্রান্ত বিরোধ আদালতে দীর্ঘসূত্রতা সৃষ্টি করে। মুসলিম আইনে মাকে সম্পত্তির জন্য একটা অধিকার দেওয়া হয়েছে, স্ত্রীকে একটা পরিমাণ দেওয়া হয়েছে, বোনকে একটা পরিমাণ দেওয়া হয়েছে, কন্যাকে একটা পরিমাণ দেওয়া হয়েছে। এইভাবে মুসলিম আইন অনুযায়ী সম্পত্তিতে নারীর অধিকারটাকে প্রতিষ্ঠিত করা হয়েছে। হিন্দু আইনে নারীদেরকে আসলে সম্পত্তিতে জীবন সত্ত্ব ব্যতীত অন্য কোনো ধরনের অধিকার দেওয়া হয় নাই। আর খ্রিস্টান আইনে সম্পত্তিতে নারীদেরকে সম অধিকার দেওয়া হয়েছে। তো এই সকল ব্যাখ্যা আসলে একটু বিশদ আলোচনার বিষয় এখানে জড়িত রয়েছে। আমরা যদি সংক্ষিপ্ত আকারে বলি, আমাদের সমাজে দেখা যায় আমাদের যারা সমাজে বসবাসকারী আছি, আমরা সমাজপতি আছি, তারা অধিকাংশ সময় যে কাজটা করেন দেখা যায় যে ভাই নামীয় যে চরিত্রটা, এরা অনেক সময় বলতে চায় যে সম্পদে বোনের কোনো অধিকার নাই। আসলে এই সম্পদে বোনের কোনো অধিকার নাই বলে যে এই কথাটা বলা হয়, এটা হচ্ছে একজন নারী বা একজন বোনের প্রতি আসলে টোটালি বা এটাকে বলা চলে যে তাকে ঠকিয়ে দেওয়ার একটা অপমানসিকতা। এটা এই বিষয়ে আমি শুধু এইটুকুন বলবো যে আমরা আমাদের মানসিকতার যদি পরিবর্তন না করি, তাহলে আইন আমাদেরকে কোনোভাবেই কোনো উপকার বা কোনো সুবিধা দিতে পারবে না। আর যদি মানসিকতার পরিবর্তনটা আমাদের ঘটে, সেই ক্ষেত্রে আইনের তেমন কোনো ব্যবহার পড়বে না, কোনো প্রয়োজন পড়বে না। তো আমরা আমাদের মানসিকতাগুলোকে আসলে যদি একটু ওই আঙ্গিকে আমরা কাজ করি যে আমার বোন সে সম্পদের অধিকারী হইতে পারে, আমার স্ত্রী সম্পদের অধিকারী হইতে পারে, আমার কন্যা সম্পদের অধিকারী হইতে পারে, আমার মা সম্পদের অধিকারী হইতে পারে। ইদানিংকার ভিতরে এটা একটা কমন একটা প্রচলন আমি দেখেছি। কোনো ব্যক্তির দেখা গেল যে দুজন কন্যা সন্তান আছে বা একজন কন্যা সন্তান আছে বা দুইয়ের অধিক কন্যা সন্তান আছে, কিন্তু কোনো পুত্র সন্তান নাই। তারা যে কাজটা করে, এবং এটা মুসলমানদের ক্ষেত্রে সবচেয়ে বেশি হয়, মুসলিম ধর্ম কেন্দ্রিক, তারা যেটা করতে চায় যে সম্পদ থেকে তার যে যেমন দুইজন কন্যা বা ততোধিক দুইয়ের অধিক কন্যা, এদেরকে পুরো সম্পদটা দিয়ে যাবে, বা একজন কন্যা সে পায় অর্ধেক, কিন্তু সে পুরো সম্পদটা দিয়ে যাবে। এই পুরো সম্পদটা দিতে গিয়ে সে তার স্ত্রীকে বঞ্চিত করে দেয়। আবার
এই যে পুরো সম্পদটা দিয়ে দিচ্ছে তার সন্তান, কন্যা সন্তানকে কেন্দ্র করে, এইখানে আমরা অনেক সময় যেটা সাধারণ ভাষায় বলি যে ব্রাদারি হক, বা ইসলামে যেটা বলা হয়েছে ভাইয়ের অধিকার, এই জায়গাটা বঞ্চিত হয়ে যায়। তো এখানে আমি সর্বদাই বলার চেষ্টা করি যে এটা আমরা যখন করছি, যিনি যেই সকল কন্যার পিতা এটা করেন, তারা বেসিক্যালি এই ইসলামের যে একটা নির্দেশনা বা একটা নির্দেশ, আল্লাহর যেটা বিধান, সেই বিধানটাকে পাশ কাটান। এটা অন্য কিছু আমি আসলে ওইভাবে তো যে ইসলামিক স্কলার তা বলা যাবে না, তবে আমি এটুকুন বলতে চাই যে আল্লাহর বিধানটাকে অস্বীকার করার শামিল হয়। ডিজিটাল ব্যবস্থার সীমাবদ্ধতা। যদিও ডিজিটাল রেকর্ড প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে, তা এখনো সর্বত্র কার্যকর নয়। এসব অব্যবস্থাপনা নারীদের জন্য আরও প্রতিবন্ধকতা সৃষ্টি করে, কারণ তারা সাধারণত প্রশাসনিক প্রক্রিয়ায় কম প্রবেশাধিকার ও কম প্রভাব রাখেন। পিতার অবর্তমানে ভাই বোনরা যখন সম্পত্তির উত্তরাধিকার ইস্যুগুলো আসে আমাদের সমাজে, বা আমরাও দেখে থাকি আমাদের সমাজে, তখনই মূলত ভাই বোনের যে একটা মধুর সম্পর্ক, এটা ছেদ ধরে। অনেক সময় দেখা যাচ্ছে যে পিতার অবর্তমানে ভাই একজন দুইজন ভাই জমির সম্পর্কে একটু ভালো বুঝে, সে অন্যান্য ভাইদেরকে ডিসিপশন বা প্রতারণার মাধ্যমে নিজে একটু হিস্সা অংশ বেশি করে নামজারি খতিয়ান সৃজন করে ফেলে। তখনই মূলত ভাই বোনদের মধ্যে যেই একটা সুন্দর সম্পর্ক, সেই পবিত্র সম্পর্ক বা এই রক্তের সম্পর্ক অনেক সময় ফাটল ধরে থাকে। এটা আমরা আমাদের সমাজে দেখে থাকি। ভাই বোনদের যে বিষয়গুলো আছে, যেমন আসাবা হিসাবে মুসলিমদের নারীরা সম্পত্তির মালিক হয়ে থাকে, বাবা সম্পত্তিতে মেয়েদেরও হক আছে, সেই হকটা এস্টাবলিশ করতে হবে। আমাদের যে আইনগুলো রয়েছে, ভূমি ব্যবস্থাপনা আইন, সেগুলো বাস্তবায়নের মাধ্যমে। আমরা জানি যে এছাড়াও কিছু ভাই আছে, দেখা যাচ্ছে আমাদের অনেক সময় ইচ্ছে করেই বোনকে বঞ্চিত করছে, সে নিজে একটু হিস্সা অংশ বেশি নেওয়ার জন্য চেষ্টা করে থাকে, যেটা আসলে আমাদের আইনসম্মত নয় বা আইন বিধি বহির্ভূত। কারণ আমাদের বোনের এটা একটা হক, বা পারিবারিক দ্বন্দ্বগুলো মূলত এভাবে উদ্ভব হয়ে থাকে। আবার অনেক সময় দেখা যাচ্ছে এক দুই ভাই মিলে, যে ভাই একটু অপেক্ষাকৃত দুর্বল, সেই ভাইয়ের সম্পত্তিটা বিক্রি করে দিচ্ছে, বা অনেক সময় ওয়ারিশ সনদ জাল করে ইউনিয়ন পরিষদ থেকে ভাই নাই মর্মে দেখা যাচ্ছে যে 4 ভাই 3 ভাই কী করলো, একটা ওয়ারিশ সনদ নিয়ে নিল ওই এক ভাইকে বাদ দিয়ে, তখন নিয়ে সেই জমিটা আরেক জায়গায় 3 ভাই মিলে বিক্রি করে দিল। তো যে ভাইটাকে বাদ দিল সে তো বঞ্চিত হলো। তো এইভাবেই মূলত আমাদের পারিবারিক কলহগুলো তৈরি হয়ে থাকে। তো এই পারিবারিক কলহগুলো হওয়ার ক্ষেত্রে আমি মনে করি এটা থেকে কিছু পরিত্রাণ উপায় রয়েছে। আমাদের যে লোকাল গভর্নমেন্টসগুলো আছে, স্পেশালি পৌরসভা বা ইউনিয়ন পরিষদ অথবা সিটি কর্পোরেশন, যেখানে যে টায়ার আছে, ওই টায়ারের ওনারা যথাযথভাবে ওয়ারিশ সনদগুলো যাচাই করতে হবে। ওনাদের কমিশনার আছে বা মেম্বাররা আছেন, তাদেরকে দিয়ে, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদেরকে দিয়ে তদন্ত করে, বা সমসাময়িক যারা থাকেন তাদেরকে নিয়ে বসে তদন্ত করে একটা সুন্দর প্রতিবেদন তৈরি করে তারপর ওয়ারিশ সনদ দিতে হবে, যাতে এই ক্ষেত্রে কোনো ভাই বা কোনো বোন বাদ না পড়ে। যখনই কেউ বাদ পড়ে তখনই মূলত দ্বন্দ্বটা শুরু হয়ে যায়। তখন ওরা কি করে, এই সুযোগ কাজে লাগিয়ে সেটা আরেক জায়গায় বিক্রি করে দেয়। তখনই মূলত পরিবারের যে কলহ, সিভিল কেস থেকে তখন সেটা ফৌজদারিতে চলে যায়। তো আমরা চাই এই পারিবারিক কলহগুলো আমাদের যারা জনপ্রতিনিধি আছেন ইউনিয়ন পরিষদ বা পৌরসভায়, ওনারা এগুলো সিরিয়াসলি এবং সিনসিয়ারলি দুইটাই দেখবেন, যে দেখে জিনিসগুলো ওনারা যথাযথভাবে অথেন্টিসিটি বা বোনাফাইড যেই ওয়ারিশ, তাদেরকে এনশিওর করে দিলে তখন আমাদের যারা রেকর্ড সংশোধন করে থাকেন অথবা সিভিল কোর্ট যেখানে রাইট অ্যান্ড টাইটেল এস্টাবলিশ করা হয়ে থাকে, ওনারা সেই অনুযায়ী সেটা বাস্তবায়ন করবেন এবং এস্টাবলিশ করবেন। এবং সরকারি কমিশনার ভূমি সেই যথাযথ ওয়ারিশ সনদ মোতাবেক সে নামজারি বা সৃজিত খতিয়ান করে দেওয়ার মাধ্যমে তখন মূলত যথাযথভাবে সবাই, কারো কোনো ওয়ারিশ বঞ্চিত হবে না এবং পারিবারিক কল্যাণ একটা বিরোধ নিষ্পত্তি করা যাবে। 5. প্রাতিষ্ঠানিক উদ্যোগ ও সংস্কার প্রচেষ্টা। সরকার ভূমি ব্যবস্থাপনা আধুনিকায়নের লক্ষ্যে ডিজিটাল ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম চালু করেছে। ভূমি সংস্কার বোর্ড ও ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর ভূমি জরিপ ও রেকর্ড সংরক্ষণে কাজ করছে। নারীর ভূমি অধিকার জোরদারে বিভিন্ন বেসরকারি সংস্থা ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থাও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে। যৌথ নামে স্বামী স্ত্রী জমি নিবন্ধনের উদ্যোগ কিছু ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলেছে। তবে এসব উদ্যোগের বাস্তবায়নে সমন্বয়হীনতা, প্রযুক্তিগত সীমাবদ্ধতা এবং প্রশিক্ষণের অভাব সমস্যা রয়ে গেছে। আমাদের এই নাগরিক ভূমি সেবা কেন্দ্রে একটি কিয়ক্স রয়েছে। এই কিয়ক্সের মাধ্যমে নাগরিক চাইলে নিজেই তার সারা বাংলাদেশের যে কোনো জায়গার এই পর্চা এখান থেকে সার্চ করে সে নিজেই বের করতে পারবে। এখানে প্রথমে আমাদেরকে
ই পর্চা ওয়েবসাইটে আসতে হবে, land.gov.bd। এই ওয়েবসাইটে যাওয়ার পর আমাদের ভূমি রেকর্ড ও ম্যাপ এই অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদের ই পর্চা ওয়েবসাইটে ওপেন হবে। এরপরে আমাদের নির্ধারিত যে বিভাগ, এরপরে নির্ধারিত যে জেলা এবং জেলার পরে উপজেলা এখানে সিলেক্ট করতে হবে। উপজেলা সিলেক্ট করার পর আমাদের এখানে হচ্ছে যে খতিয়ানের ধরন দিতে হবে। নাগরিকের যে খতিয়ান, সেই খতিয়ানের ধরনই এখানে দিতে হবে, অর্থাৎ জরিপের নাম। সেই জরিপের নাম যদি তার আরএস হয়ে থাকে তাহলে তাকে আরএস সিলেক্ট করতে হবে। যদি এখানে এসএ বা সিএস থাকে, তিনি যদি সিএস অনুসন্ধান করতে চান তাহলে সিএস এখানে সিলেক্ট করতে হবে। এবং পরবর্তীতে ওনার যে মৌজা রয়েছে সেই মৌজাটি এখানে তাকে খুঁজে বের করতে হবে। মৌজাটি খুঁজে বের করার পর আপনাকে যে মৌজা তার নির্দিষ্ট যে মৌজা, সেই মৌজা বের করার পর এখানে খতিয়ান নম্বর দেওয়ার একটি অপশন রয়েছে। খতিয়ান নম্বর অপশনে ওখানে ক্লিক করে তাকে খতিয়ান নম্বরটি দিতে হবে। খতিয়ান নম্বর দেওয়ার পরে খুঁজুন অপশনে যদি ক্লিক করে তাহলে সে নিজে এখানে তার খতিয়ানটি খুঁজে পাবে, যদি আমাদের এই ওয়েবসাইটে খতিয়ানটি আপডেট থাকে। 6. চ্যালেঞ্জ ও করণীয়। নারীর ভূমি অধিকারের কার্যকর বাস্তবায়নের জন্য যে সকল পদক্ষেপ গুরুত্বপূর্ণ সেগুলো হলো: 1. আইন সংস্কার। উত্তরাধিকার আইনে বৈষম্য দূরীকরণ ও সম অধিকার নিশ্চিত করা। 2. আইনি সহায়তা ও সচেতনতা বৃদ্ধি। গ্রামীণ নারীদের জন্য বিনামূল্যে আইনি পরামর্শ ও সহায়তা। 3. ডিজিটাল রেকর্ড শক্তিশালীকরণ। স্বচ্ছ ও জবাবদিহিমূলক ভূমি প্রশাসন নিশ্চিত করা। 4. যৌথ মালিকানা উৎসাহিত করা। স্বামী স্ত্রীর যৌথ নামে জমি নিবন্ধনে প্রণোদনা প্রদান। 5. দুর্নীতি দমন। ভূমি অফিসে স্বচ্ছতা ও নজরদারি বৃদ্ধি। বাংলাদেশের বর্তমান আইন অনুযায়ী ভূমিতে নারীর অধিকার রয়েছে। পিতার মৃত্যুর পরে নারী পিতার সম্পত্তির উত্তরাধিকার হয়, স্বামীর মৃত্যুর পর নারী সেখান থেকে সম্পত্তি পায়। তো এই জায়গায় নারীর তো অধিকারই রয়েছে। এছাড়াও একদম ল্যান্ডলেস যদি একজন নারী হয়, সেখানে সে নিজের নামে খাস জমি বন্দোবস্ত পায়। মূলত আসলে জমির মালিকানা লাভ একটা নারীর জন্য অবশ্যই মর্যাদার প্রতীক এবং তার অধিকার সুরক্ষার একটি বিষয় হয়ে দাঁড়ায়। সেই জায়গায় বর্তমান আইনে সুযোগ রয়েছে। কিন্তু বাংলাদেশে দেখা যায় যে পিতার মৃত্যুর পর অধিকাংশ ক্ষেত্রে নারীরা বঞ্চিত হয়। তাদের ভাইদের কাছ থেকে জমি উদ্ধার করা অনেকাংশে কঠিন হয়ে পড়ে, যেহেতু নারীরা বিয়ের পর স্বামীর বাড়িতে থাকে। অনেক সময় ভাইরা তাদেরকে বাবার সম্পত্তি থেকে বঞ্চিত করেন। এই জায়গায় নারীরা অনেকাংশে বঞ্চিত হয়। বাংলাদেশের বর্তমান আইন অনুযায়ী নারীকে বঞ্চিত করার আসলে কোনো সুযোগ নাই। সেই জায়গায় নারী যদি সচেতন হয় তাহলে উত্তরাধিকার সূত্রে সেটা পিতার কাছ থেকেই হোক আর স্বামীর কাছ থেকেই হোক, তার অধিকার যদি সে বুঝে নিতে সচেষ্ট থাকে, সচেতন থাকে, তাহলে সে জায়গায় নারীর অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব হবে। বাংলাদেশে নারীর ভূমি সম্পত্তিতে অধিকার আইনগতভাবে স্বীকৃত হলেও বাস্তব প্রয়োগে তা সীমিত। পিতৃতান্ত্রিক সামাজিক কাঠামো, আইনি বৈষম্য এবং ভূমি খাতের প্রশাসনিক অব্যবস্থাপনা নারীর ক্ষমতায়নকে বাধাগ্রস্ত করে। টেকসই উন্নয়ন ও লিঙ্গ সমতা অর্জনের জন্য ভূমি ব্যবস্থাপনায় কাঠামোগত সংস্কার, আইনি সমতা এবং প্রশাসনিক স্বচ্ছতা অপরিহার্য। নারীর ভূমি মালিকানা কেবল অর্থনৈতিক নিরাপত্তা নয়, বরং সামাজিক মর্যাদা ও ক্ষমতায়নের একটি মৌলিক ভিত্তি। আপন ভূমি অনুষ্ঠানের আজকের আয়োজন দেখলেন। এই আয়োজনে আমরা নারীর জমির মালিকানা অর্জন, ব্যবহার, বেচা বিক্রি এসব নানা প্রসঙ্গ নিয়ে বিভিন্ন জনের বক্তব্য শুনলাম। আমাদের এই পর্বে জেলা প্রশাসনের জেলা প্রশাসক, সাব রেজিস্ট্রার, আইনজীবী এবং আরও সংশ্লিষ্ট যারা আছেন তারা কথা বললেন। প্রত্যেকের কথায় যদি আমরা সমন্বয় করার চেষ্টা করি তাহলে আমরা দেখব যে নারীরা তাদের সম্পত্তির মালিকানা যেটা ফিক্সড আছে মুসলিম নারীদের জন্য, তারা সেটা ব্যবহারের ক্ষেত্রে, অধিকার পালনের ক্ষেত্রে তারা কিছুটা গাফিলতি করে। আবার পাশাপাশি তারা পুরুষ সদস্য যারা থাকেন, ভাই, বাবা, ফুফা, এরাও অনেক সময় তাদেরকে অবহেলা করেন, যথাসময়ে উপযুক্ত কাজ করেন না। যে কারণে আমাদের এই সমাজে জাতি ধর্ম নির্বিশেষে নারী সমাজের ভূমির মালিকানা নিয়ে জটিলতা দেখা দেয়। আসুন আমাদের অবস্থানে যারা থাকি,
যে যেই কাজ করি প্রত্যেকের অবস্থান থেকে যদি আমরা এই কাজটাকে শনাক্ত করে সমাধার চেষ্টা করি, সততার সাথে দায়িত্ব পালন করি, তাহলে খুব দ্রুত সমাধা হবে নিশ্চিন্ত। তার পাশাপাশি নারীদেরই ভূমিকা পালন করতে হবে সবচেয়ে বেশি। ধন্যবাদ সবাইকে আজকের পর্ব দেখার জন্য।